আর এখন যেটা দেখব সমযোজী বন্ধনের অরবিটাল অভিলেপন তত্ত্ব। সমযোজী বন্ধন সৃষ্টি করার সময় বন্ধন সৃষ্টিকারী যে দুটি পরমাণু তাদের যোজক কক্ষের যে অরবিটাল গুলো, এই অরবিটালের অযুগ্ম ইলেকট্রন ঘনত্বের যে অরবিটাল, যেখানে যে অরবিটাল আমার অযুগ্ম ভাবে ইলেকট্রন আছে, যেমন দেখো হাইড্রোজেনটাতে আমরা কি দেখাচ্ছি 1s1, এখানে আমাদের কি হাইড্রোজেনের ইলেকট্রনটা এস অরবিটালে আছে, 1 নম্বর মুখ্য শক্তি স্তরের এস অরবিটালে আছে, গোলকাকার বা বর্তুলাকার, আমরা জানি এটা। এবারে বন্ধন সৃষ্টিকারী পরমাণুদ্বয়ের যোজক কক্ষের যে অরবিটাল, সেই অরবিটালের ইলেকট্রন ঘনত্বগুলোর ক্ষেত্রে কি হয়, একটি পরমাণুর অরবিটালের ইলেকট্রন ঘনত্ব আরেকটি পরমাণুর অরবিটালের ইলেকট্রন ঘনত্বের মধ্যে আংশিকভাবে প্রবেশ করে একটি তুল্য ইলেকট্রন ঘনত্ব যুক্ত অঞ্চল গড়ে তোলে। একটি পরমাণুর ইলেকট্রন ঘনত্ব আরেকটি পরমাণুর ইলেকট্রন ঘনত্বের মধ্যে আংশিকভাবে প্রবেশ করে একটি তুল্য ইলেকট্রন ঘনত্ব যুক্ত অঞ্চল গড়ে তোলে। কেমন একটা এক্সাম্পল বলি, তাহলে হাইড্রোজেনের একটা এস অরবিটাল আরেকটা হাইড্রোজেনের আরেকটা এস অরবিটাল। দেখো আমরা যখন দেখছি H2 গঠিত হয় তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, একটার একটা এস অরবিটাল আর একটা এস অরবিটাল, এরা পরস্পরের নিকটবর্তী হয়। আমরা যখন ইলেকট্রনকে কণা রূপে দেখেছি তখন কি বলেছি, এর একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রন নিয়ে একটা ইলেকট্রন জোড়া করে, এই জোড়াটা দুজনে সমানভাবে ব্যবহার করে। এখানে কি বুঝছি, বন্ধন সৃষ্টিকারী যে দুটো অরবিটাল তারা পরস্পরের কাছে আসে, তাহলে এইদিকে এগিয়ে আসবে, এদিক থেকে এগিয়ে আসবে, এসে একটার ইলেকট্রন ঘনত্ব আর একটার ইলেকট্রন ঘনত্বের মধ্যে আংশিক প্রবেশ করবে, একটা দেখো কমন ইলেকট্রন ঘনত্ব যুক্ত অঞ্চল গড়ে তোলে। এই ঘটনাটাকেই বলে অভিলেপিত হওয়া, এটাকে বলে অভিলেপিত হওয়া। তাহলে ওভারল্যাপ হলো, এরা পরস্পর দুটো অরবিটাল ওভারল্যাপ হলো, ওভারল্যাপ হয়ে একটা তুল্য ইলেকট্রন ঘনত্ব যুক্ত অঞ্চল তৈরি হলো, এর ফলেই আসলে তৈরি হলো একটা বন্ধন। তাহলে এই ঘটনাটাকেই বলছি আমরা অরবিটাল ওভারল্যাপিং মডেল। যে দুটো পরমাণু বন্ধন করবে তাদের যোজক কক্ষে যে যে অরবিটালের মধ্যে বন্ধন হবে তার একটার ইলেকট্রন ঘনত্ব আরেকটার ইলেকট্রন ঘনত্বের মধ্যে আংশিকভাবে প্রবেশ করবে, করে একটা তুল্য ইলেকট্রন ঘনত্ব যুক্ত অঞ্চল সৃষ্টি করবে। আর এই তুল্য ইলেকট্রন ঘনত্ব যুক্ত অঞ্চলটি হচ্ছে এই যে আমরা ইলেকট্রন জোড় তৈরি করে সমানভাবে ব্যবহার করা, তাহলে এই ঘনত্বটা এরও হলো ওরও হলো, দুজনাকারী হয়ে গেল, এবং যেভাবে এই বন্ডটা গড়ে তুললো শেয়ারিংটা, তাকে বলছি আমরা অভিলেপিত হওয়া, ওভারল্যাপিং। এই জন্য এই মডেলটাকে বলছি অরবিটাল ওভারল্যাপিং মডেল। এবং এই মডেলের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে এরপর আমরা আলোচনা করি। তাহলে কি বলবো না, অযুগ্ম ইলেকট্রন সমন্বিত অরবিটাল হতে হবে। যে অরবিটাল গুলো ওভারল্যাপ হবে সেগুলো যেন অযুগ্ম ইলেকট্রনের অরবিটাল হয়, যুগ্ম ইলেকট্রনের অরবিটাল নয়। 2 নম্বর কি না, সমচিহ্নে ওভারল্যাপ হলে বন্ধন, যদি দুটো অরবিটাল সমান চিহ্নে অভিলেপিত, অরবিটালের সাইন নিয়ে আমরা আগে আলোচনা করেছি, তাহলে যদি অরবিটালের চিহ্নগুলো সমান একই চিহ্নে হয় তাহলে হবে বন্ডিং, আর বিপরীত চিহ্নে ওভারল্যাপ হলে অবন্ধন। সমচিহ্নে ওভারল্যাপ হলে বন্ডিং,
বিপরীত চিহ্নে ওভারল্যাপ হলে অবন্ধন, মানেটা দেখো, যদি একটা এস আর একটা এস অরবিটাল ওভারল্যাপ হয়, একই চিহ্নে দুটোরই পজিটিভ, তাহলে একটা তুল্য ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি হবে, এটা হচ্ছে বন্ড। কিন্তু যদি একটা পজিটিভ এস অরবিটালের ইলেকট্রন ঘনত্ব পজিটিভ লোব আর একটা নেগেটিভ লোবের সাথে ওভারল্যাপ হয়, তাহলে অ্যাকচুয়ালি বলছে কোনো বন্ডিং হবে না, এই ইলেকট্রন ঘনত্বগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে চাইবে, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। ওকে, তাহলে যে যার ইলেকট্রন ঘনত্ব পরস্পর থেকে দূরে সরে যাবে, এটাকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধর এটা একটা ওয়েভ আর একটা ওয়েভ, তাহলে এটার সঙ্গে আমরা যদি এটাকে তুলে এনে এটার উপরে বসাই, তাহলে পজিটিভ পজিটিভ মিশবে, তুল্য ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি হবে, নেগেটিভ নেগেটিভ মিশবে, তুল্য ইলেকট্রন ঘনত্ব হবে, তাই তো? তখন হচ্ছে কি না, যখন আমরা পজিটিভে পজিটিভে মিশবো আর নেগেটিভ নেগেটিভ ওভারল্যাপ হচ্ছে দেখ একই চিহ্নে, তখন একটা তুল্য ইলেকট্রন ঘনত্ব পাবো। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটা একটা পজিটিভ, এই ওয়েভটাকে নিয়ে যে যদি এর উপরে বসাও, পজিটিভে নেগেটিভে মিশবে তো, সাম্য কোনো ইলেকট্রন ঘনত্ব পাবো কি? পজিটিভ আর নেগেটিভে মিশে গেলে পাবো না। যদি নেগেটিভে পজিটিভে মিশে যায়, কিছুই তুল্য ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি হবে কি? হবে না, জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। তাহলে এই জন্য বলে অ্যান্টি বন্ডিং। আশা করি বোঝাতে পেরেছি ঘটনাটা, যে সমচিহ্নে ওভারল্যাপ হলে কেন বন্ডিং, আর বিপরীত চিহ্ন ওভারল্যাপ হলে কেন অ্যান্টি বন্ডিং বা বন্ডিং হয় না। বলো, কেউ কিছু বলবে? সিগমা বন্ড কাকে বলে? না, বন্ধন সৃষ্টিকারী অরবিটাল দ্বয়, দুটো পরমাণু দুটো অরবিটাল, আন্তঃনিউক্লিয় অক্ষ, যে অক্ষ বরাবর নিউক্লিয়াস দ্বয় অবস্থিত, অথবা যাকে আমরা বন্ধন অক্ষ বলছি, সেই আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর মুখোমুখি ফেস টু ফেস অভিলেপিত হয়ে যে বন্ধন গড়ে তোলে তাকে সিগমা বন্ড বলে। বন্ধনের শর্ত কি পড়েছি? প্রথম কথা, অরবিটাল দ্বয় অভিলেপিত হতে হবে। দ্বিতীয় শর্ত কি পড়েছি? সমচিহ্ন অভিলেপিত হবে। আমরা কি কি অরবিটালের কথা এখনো অবধি পড়েছি? এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল ইত্যাদি। কিন্তু আমাদের এই প্রাথমিক পড়ার অংশতে সুবিধা কি, আমাদেরকে কেবলমাত্র এস এবং পি এর বন্ড নিয়ে ভাবলেই হবে, ডিটাকে নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। প্রথম যে অংশটা শিখবো তাহলে সেটাকে আমরা বলছি এস এস সিগমা বন্ড। না, এখানে এস বলতে এস অরবিটাল, সালফার বলছি না, এস এস সিগমা বন্ড। কেন না, ধরো আধুনিক নিয়মে এখনকার যে আমাদের নিয়ম, তো জেড অ্যাক্সিসটাকে আমরা একটা বন্ড অ্যাক্সিস বললাম, এক্স অ্যাক্সিসও হতে পারে, মনে রাখবে এক্স, বা আচ্ছা আমি এক্স করে দিলাম, তোমাদেরও সুবিধা হতে পারে, অথবা জেড অ্যাক্সিসও ধরতে পারি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি আছে না, আমার একটা অরবিটাল, একটা পরমাণুর অরবিটাল, এটা তার নিউক্লিয়াস, এ পরমাণু, হুম, আর আর একটা বি পরমাণুর এস অরবিটাল যেটা এগিয়ে এসেছে, এসে হেড অন কলিশনের মতো। তাহলে এ পরমাণুর এস অরবিটাল, বি পরমাণুর এস অরবিটাল, অভিলেপনটা কেমন করে হয়েছে? মুখোমুখি, এখানে মুখোমুখি এক্স, এই যে বন্ড অ্যাক্সিস, এই বন্ড অ্যাক্সিস বরাবর এদিক থেকে একজন এদিক থেকে একজন এগিয়ে এসেছে, এগিয়ে এসে পরে মুখোমুখি অভিলেপিত হয়ে একটা তুল্য ইলেকট্রন ঘনত্ব যুক্ত অঞ্চল তৈরি করেছে, সমচিহ্নে অভিলেপিত হয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি পেলাম?
এস এস সিগমা বন্ড, যখন দুটো এস অরবিটাল এইভাবে মুখোমুখি অভিলেপিত হবে। বেশ, এখন আবার দেখি যদি আমাদের বলে পিপি সিগমা, পিপি সিগমা বন্ড কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। মনে রেখো পি কিন্তু আমাদের তিন প্রকার। কেন তিন প্রকার? না, পি অরবিটালের যে তিনটে বিভাজন তাদের দিক নির্দেশ অনুযায়ী বিভাজন করা আছে। যে পি অরবিটাল এক্স অক্ষ বরাবর অবস্থিত তাকে বলে পিএক্স, যে পি অরবিটাল ওয়াই অক্ষ বরাবর অবস্থিত তাকে বলা হয় পিওয়াই, যে পি অরবিটাল জেড অক্ষ বরাবর অবস্থিত তাকে বলবো পিজেড। তাহলে মনে রাখবার মতন বিষয় কি না, এই যে অ্যাক্সিসটা আমরা টানবো, এই অ্যাক্সিসটা যদি এক্স হয় তাহলে পি এক্স কেবলমাত্র এই অক্ষ বরাবর অবস্থিত হবে। যদি এটা আমাদের ওয়াই ধরি তাহলে পি ওয়াইটা কেবলমাত্র এই অ্যাক্সিস বরাবর থাকবে, এক্স আর জেড পারপেন্ডিকুলার থাকবে। যদি এটা জেড অ্যাক্সিস হয় তাহলে পিজেড অরবিটাল গুলো এই অ্যাক্সিস বরাবর অবস্থিত হবে, বাকি পিএক্স আর পিওয়াই এর সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে অবস্থিত হবে। আমি একটুকু বোঝাবার চেষ্টা করি তোমাদেরকে আমি বিষয়টা। আমরা তিনটে অসমতলিক অক্ষ পরস্পর 90 ডিগ্রি ভাবে অবস্থিত, আমরা একটু এঁকে নিই। ওকে, দেন এটা যদি আমাদের পি এক্স হয়, এটা যদি এক্স অক্ষ হয় তাহলে পি এক্সটার অবস্থান কি রকম? এই দিকে পজিটিভটা পজিটিভ, নেগেটিভ দিকটা নেগেটিভ, এটা পি এক্স। এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয় তাহলে পি ওয়াইটা কেমন করে থাকে? ওয়াই এর পজিটিভ দিকে একটা লোব, ওয়াই এর নেগেটিভ দিকে একটা লোব, পজিটিভ নেগেটিভ, মাঝখানটা নোডাল প্লেন নোড। ওকে, এন্ড পি জেড, তাহলে পি জেড এর অবস্থানটা কোন দিকে? না জেড অক্ষ বরাবর। এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে আমাকে দেখতে হবে আমার বন্ড অ্যাক্সিসটা কি, পজিটিভটা পজিটিভ, নেগেটিভটা নেগেটিভ। ভেরি গুড। তাহলে আমার অ্যাক্সিসটা যদি পি এক্স হয় তাহলে কেবলমাত্র এক্স অ্যাক্সিসটা যদি এক্স হয় তাহলে কেবলমাত্র পি এক্সটাই ওই অক্ষ বরাবর থাকবে, তবেই মুখোমুখি আসতে পারবে। তাহলে তখন হবে পি এক্স পি এক্স। যদি অ্যাক্সিসটা জেড হয় তাহলে এই দুটো কি কি নিতে হবে? পিজেড পিজেড। তাহলে মনে রাখবে সিগমা বন্ডের পি এর ক্ষেত্রে যে অ্যাক্সিস সেই পি অরবিটাল। আমি এখানে এটাকে অমিট করে দিতেও পারি, আবার এখানে নাম দিয়েছি তাহলে এখানে আমি নামটা দিয়ে দেবো। যদি এখানে নাম না দিই তাহলে এখানে আমার নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এই একটা পি অরবিটাল, এ পরমাণুর পি অরবিটাল, এটা যদি পজিটিভ হয় নেগেটিভ হয় হতে পারে, এটা নোড, দুদিকে দুটো লোব। আর একটা পরমাণুর বি পরমাণু, তার যে পি অরবিটাল সমজাতীয় পি অরবিটাল, তাহলে এই লোবগুলো কি দেখ কলিশনটা কি রকম হলো, ওভারল্যাপটা কি হলো না সমচিহ্নে হলো, অ্যাক্সিস বরাবর হলো, সমচিহ্নে আর অক্ষ বরাবর। তাহলে এইটা যদি এক্স হয় তাহলে আমরা এখানে লিখবো পিএক্স পিএক্স সিগমা বন্ড। আমি অপশনাল অর দিয়ে দিলাম, অ্যাক্সিস যদি জেড হয় তাহলে হবে পিজেড পিজেড সিগমা, অর অ্যাক্সিস অক্ষটা যদি ওয়াই হয় তাহলে হবে পি ওয়াই সিগমা বন্ড। তাহলে কি অক্ষের উপরে ডিপেন্ড করে যাচ্ছে আমার কোন কোন পি, কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে আন্তঃনিউক্লিয় যে অক্ষ, আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর দুটির নিউক্লিয়াস অবস্থিত হয়ে, আন্তঃনিউক্লিয় বরাবর দুটি বন্ধন সৃষ্টিকারী পরমাণু নিউক্লিয়াস অবস্থিত হয়ে তাদের সমচিহ্নযুক্ত অরবিটাল গুলির মুখোমুখি অভিলেপন যদি ঘটে তাহলে সিগমা বন্ড তৈরি হবে। আবার এস
এবং পি অরবিটালের মধ্যে সিগমা হতে পারে, এস এবং পি অরবিটালের মধ্যেও সিগমা বন্ড তৈরি হতে পারে। কেমন করে? না, আমাদের আগে বন্ধন সৃষ্টকারী আন্তঃনিউক্লিয় অক্ষ বা বন্ড অ্যাক্সিসটা দিলাম, আমি আপাতত নামটা দিলাম না, পরে নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। কি, যেহেতু এস অরবিটাল বর্তুলাকার, তাহলে অক্ষ এটা সুষম গোলকের মতো আছে, এটা এস। এবারে খেয়াল কর, যে পি অরবিটাল যে অক্ষটি নেব সেই পি অরবিটালকে এখানে নিতে হবে। যদি আমার অ্যাক্সিস জেড হয় তাহলে এটি পি জেড হলে এই অক্ষ বরাবর থাকবে, যদি এটা এক্স হয় তাহলে পি এক্স হলে অক্ষ বরাবর থাকবে। আমি এখানে জেড অক্ষ নিয়েছি, তাহলে পি জেড অক্ষ বরাবর কি আছে না একটা লোব, দুটো লোব এখানে রয়েছে, এটা প্লাস, এটারও প্লাস হতে হবে, সমচিহ্নে না অভিলেপন হলে হবে না। তাহলে এস এর সাথে এক্ষেত্রে আমাদের পিজেড। যদি অ্যাক্সিসটা এক্স হয় তাহলে আমাদের অপশন গুলো নিশ্চয়ই পেয়ে যাব। যদি অ্যাক্সিসটা এক্স নিই আমরা তাহলে কি বলবো, এস এর সাথে পি এক্স। যদি অ্যাক্সিসটা ওয়াই হয় তাহলে কি বলবো, এস এর সাথে পি ওয়াই। তাহলে এস এর সাথেও পি এর এস এর সাথেও পি এর অভিলেপনের দ্বারা সিগমা বন্ড হতে পারে। যদি এস এর সাথে যে অ্যাক্সিস নেব সেই পি অরবিটাল মুখোমুখি অভিলেপিত হয় তাহলে এস এর সাথে পি মিলে সিগমা বন্ড হতে পারে। যদি আমরা পি পি সিগমা বন্ডের কথা বলি তাহলে কি বুঝবো না, যে অ্যাক্সিস হবে সেই পি অরবিটাল দুটো হতে হবে, কারণ অ্যালং টুয়ার্ডস দ্য অ্যাক্সিস পি অরবিটালের নির্ভর ব্যাপারটা এরকমই। এক্স মানে এক্স অক্ষ বরাবর, ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর, জেড মানে জেড অক্ষ বরাবর। তাহলে পি পি সিগমা এটা উদাহরণ হলো, আর এটা এস এস সিগমা। তাহলে কটা এক্সাম্পল পেলাম, এস এস সিগমা বন্ড, পি পি সিগমা বন্ড, এসপি সিগমা বন্ড। এগুলো কিন্তু পিওর অ্যাটমিক অরবিটাল, বিশুদ্ধ পারমাণবিক অরবিটালের সিগমা বন্ড। পরে আমরা দেখব হাইব্রিড অরবিটাল গুলোর মধ্যেও সিগমা বন্ড সম্ভব, সেটা আমরা এর পরবর্তী অংশে দেখি, সংজ্ঞাটাকে নিয়ে দেখব। তাহলে এখানে সংজ্ঞাটাকে লেখো, বন্ধন সৃষ্টিকারী অরবিটাল দ্বয় আন্তঃনিউক্লীয় অক্ষের সাথে লম্বভাবে এবং পরস্পর সমান্তরাল তাহলে আন্তঃনিউক্লীয় অক্ষের সাথে লম্বভাবে থাকতে হবে, পরস্পর সমান্তরালভাবে পাশাপাশি অভিলেপিত হয়ে যে বন্ধন গড়ে তোলে তাকে পাই বন্ড বলে। তাহলে কি দেখলাম না, বন্ড অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার আর নিজেরা সমান্তরাল। দেখো এস এর পক্ষে এটা করা তো সম্ভব নয়, এস তো যা আছে বাবা, কোনোভাবে বন্ড অ্যাক্সিসের সঙ্গে এস অরবিটাল পারপেন্ডিকুলার হতে পারে না। তাহলে কে পারে, পি পারবে। কেন না, আমার বন্ড অ্যাক্সিস যদি ধরলাম বন্ড অ্যাক্সিস এক্স, মন দিয়ে দেখি, তাহলে এক্স এর সাথে পারপেন্ডিকুলার কোন কোন পি অরবিটাল বলতো দেখি,
কোন কোন পি অরবিটাল এক্স এর সাথে পারপেন্ডিকুলার হবে? ওয়াই এবং জেড। তাহলে আমরা পি ওয়াই ভাবতে পারি, পিজেড পিজেড। কেন পি ওয়াই এর সঙ্গে পিজেড নয়? তাহলে দ্বিতীয় শর্ত দেখি, লম্বভাবে আর পরস্পর সমান্তরাল। আমি পাশে না তোমাদের দুটো আমি এক্সাম্পল দিই, দেখো লক্ষ্য করো। এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা ওয়াই বা জেড অ্যাক্সিস পারপেন্ডিকুলার, তাই না? এক্স এর সাথে পারপেন্ডিকুলারলি ওয়াই বা জেড যে কেউ হবে। আর একটা কেস, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা ওয়াই বা জেড, যাই হোক না কেন এটারও যা হতে হবে এটারও তাই হতে হবে, নাহলে প্যারালালটা হবে কি করে? ওয়াই অর জেড দিলাম, ওয়াই অর জেড, যাই হোক না কেন যা হবে দুজনাকার একই হতে হবে, কিন্তু আইদার ওয়াই ওয়াই অর জেড জেড। না হলে পারপেন্ডিকুলার তো এক্স এর সাথে ওয়াই বা জেড দুজনেই, কিন্তু প্যারালাল হতে গেলে আইদার ওয়াই ওয়াই অথবা জেড জেড। এটা নিশ্চয়ই মাথায় ঢুকেছে। তাহলে যেটা বন্ড অ্যাক্সিস এক্স তার সাথে লম্বভাবে থাকবে কে কে না পি ওয়াই হবে, এবং পরস্পর সমান্তরাল হতে হবে। তাহলে দেখো একটার পি ওয়াই ধরে নিলাম, ওকে, অথবা পিজেড পিজেড, তাহলে আমি ওয়াই দিয়ে ধরলাম পি ওয়াই। তাহলে এই যে অক্ষটার সঙ্গে আমাদের পারপেন্ডিকুলার, পরস্পর সমান্তরাল, এরা যদি পরস্পর এবারে কাছে আসে, এটা এগিয়ে আসে, এটা এগিয়ে আসে, তাহলে কি হবে? এই উপরে পজিটিভ পজিটিভ লোব অভিলেপিত হবে, এখানে নিচে নেগেটিভ নেগেটিভ লোব অভিলেপিত হবে, মাঝখানটা নোড, এটারও নোড, মাঝে কোনো ইলেকট্রন ঘনত্ব থাকবে না। তাহলে অবশ্যই সমান চিহ্নে কিন্তু অভিলেপিত হতে হবে, হ্যাঁ। এবার দেখ, বন্ড অ্যাক্সিস যা হবে তার সঙ্গে পারপেন্ডিকুলার, পরস্পর সমান্তরাল হয়েছে। এখন এর পজিটিভ পজিটিভ লোবে, এর নেগেটিভ নেগেটিভ লোবে যদি ওভারল্যাপিং হয় তাহলে হবে পাই বন্ড। এরপরে হলো কি পাই বন্ড। এবার তুল্য ইলেকট্রন ঘনত্বটা কেমন করে আছে না, বন্ড অ্যাক্সিসের ওপর দিকে একটা তুল্য ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি হবে পজিটিভ লোব গুলো মিলিত হয়ে, নেগেটিভ একটা নিচের দিকে সৃষ্টি হবে, আর মাঝখানটা কি নোড। এটা পজিটিভ তুল্য ইলেকট্রন ঘনত্ব, এটা নেগেটিভ তুল্য ইলেকট্রন ঘনত্ব, আর মাঝখানটা হবে নোড একটা। এই অক্সিসটা বন্ধু নোড। তাহলে আমরা যদি সিগমার পাইয়ের ডিফারেন্স দেখি, তুল্য ইলেকট্রন ঘনত্ব ওভারল্যাপ হওয়ার পরে সিগমাটা কি হচ্ছে দেখ, যেটা বন্ড অ্যাক্সিস সেই বরাবর অভিলেপিত হচ্ছে, মাঝখানে একটা তুল্য ইলেকট্রন ঘনত্ব হচ্ছে, আইদার পজিটিভ বা নেগেটিভ, এটা হচ্ছে সিগমা, সিগমা বন্ডের ইলেকট্রন ডেন্সিটি। আর যখন পাই হবে তখন খানিকটা ইলেকট্রন ঘনত্ব ওপরে, খানিকটা ইলেকট্রন ঘনত্ব নিচে, আর এই অ্যাক্সিস বরাবর কি আছে আমাদের নোড। তাহলে আমরা সিগমা আর পাই এর মধ্যে, ইয়েস, নেটওয়ার্কে প্রবলেম আছে বাবা। সিগমা বন্ড এবং পাই বন্ডের পার্থক্য করতে দেবে, তখন আমরা সংজ্ঞাটাকে নিয়ে বলতে পারি কি, দা বন্ড অ্যাক্সিসের সঙ্গে বা বন্ড অ্যাক্সিসের ওপরে যখন মুখোমুখি অভিলেপিত হবে, বন্ড অ্যাক্সিস বরাবর যখন অভিলেপিত হবে তখন হচ্ছে সিগমা বন্ড। এবার বন্ড অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি পরস্পর সমান্তরাল ভাবে এরা যখন মুখোমুখি অভিলেপিত হবে তখন হবে পাই বন্ড। আমরা পি পাই বন্ডের এক্সাম্পল দেখেছি। মধ্যিখানগুলো কি ছিল, এই যে পয়েন্ট গুলো এগুলো তো নোড, তার মানে ওপরে লোবগুলো অভিলেপিত হয়ে
পজিটিভ একটাই তুল্য ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি করবে, নিচে নেগেটিভ লোকগুলো অভিলেপিত হয়ে একটা তুল্য ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি করবে। এই যে এই চিত্রটা, তাহলে সিগমা বন্ডে কি বন্ধন অক্ষ বরাবর, এবং আমরা যদি এরকম বলি তাহলে এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস দ্বয়ের মাঝামাঝি অঞ্চলে তুল্য ইলেকট্রন ঘনত্বটা সৃষ্টি হয়, ফলে উভয় নিউক্লিয়াস কর্তৃক এই তুল্য ইলেকট্রন ভালোভাবে আকর্ষিত হয়। পাই বন্ডের ক্ষেত্রে নিউক্লিয়াস দ্বয়ের অবস্থান, নোড অবস্থান বরাবর নিউক্লিয়াস দ্বয় থাকে নোড বরাবর, যে অ্যাক্সিস বরাবর নিউক্লিয়াস গুলো আছে সেইটা হচ্ছে নোডাল অ্যাক্সিস, ওপরে একটা ইলেকট্রন ঘনত্ব আছে, নিচে অর্থাৎ অক্ষ বরাবর থাকে না পায়ের ইলেকট্রন ঘনত্ব গুলো, ফলে আকর্ষণের মাত্রাটা কিন্তু সিগমা অপেক্ষা কম। সিগমা বন্ডের ক্ষেত্রে নিউক্লিয়াসের মাঝামাঝি অঞ্চলে তুল্য ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি হয়, ফলে আকর্ষণের মাত্রা অনেক বেশি হয়, সিগমা বন্ধনের শক্তির মান অনেক বেশি, বন্ধনকে বিয়োজন করতে অনেক বেশি শক্তি লাগে, সিগমা বন্ধনের স্থায়িত্বের মান অনেক বেশি, আকর্ষণটা বেশি বলে। পাই বন্ধনের ক্ষেত্রে বন্ড অ্যাক্সিস বরাবর কোনো তুল্য ইলেকট্রন ঘনত্ব সৃষ্টি না হয়ে তার উপরে এবং নিচে হয়। বন্ড অ্যাক্সিসটা কোথায় থাকে? নোডাল অ্যাক্সিস বরাবর, নোডাল প্লেন বরাবর। তাহলে নিউক্লিয়াস দ্বয়ের সাথে ইলেকট্রন ঘনত্বের আকর্ষণের মাত্রা সিগমা বন্ডের থেকে তুলনায় কম, ফলে আকর্ষণটা অনেক কম হয় এবং সিগমা বন্ধন অপেক্ষা স্থায়িত্বের মান কম, সিগমা বন্ধন অপেক্ষা কম শক্তিতে বিয়োজিত হয়। তাহলে আমরা কি বলতে পারি না, বন্ড এনার্জি। হোয়াট ইজ বন্ড এনার্জি? বন্ধনকে বিয়োজিত করতে গেলে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে বলে আমরা বন্ড এনার্জি। তাহলে সেটাকে যদি আমরা ই দিয়ে লিখি তাহলে আমরা লিখবো ই অফ সিগমা গ্রেটার দেন ই অফ পাই। সিগমা বন্ধনের শক্তি পাই বন্ধনের শক্তি অপেক্ষা অনেক বেশি, অর্থাৎ সিগমা বন্ধনকে ভাঙতে পাই বন্ধন অপেক্ষা অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে এখন আমরা পড়ি সংকরায়ন তত্ত্ব বা হাইব্রিডাইজেশন থিওরি। এই সংকরায়ন তত্ত্বটা কোথা থেকে আসছে আমি একটা আমার মতন উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। আমরা প্রত্যেকে মিথেনের নাম পড়েছি, মিথেন 10 ক্লাসে তো মিথেন প্রথম চ্যাপ্টারেই উল্লেখ করা থাকে। মিথেন এর বাস্তব গঠনটাকে নিয়ে যদি আমরা একটু দেখি, ক্লাস 10-এ তো যদি আমাদেরকে মিথেন আঁকতে বলতো তো আমরা তো পসিবলি এইভাবে এঁকে দিতাম সবাই যোগ চিহ্নের মতো, মাঝে কার্বন, চারদিকে 4টে হাইড্রোজেন, তাই না? এটা আমাদের ক্লাস 10। আর এটা এসে আমরা পড়ছি 11-এ। কি মডেলটা দেখি, এটাকে বলে চতুস্তলকীয়। কেন সেটা আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এবং অ্যাঙ্গেল HCH এর মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, কার্বন কোন কোন অরবিটাল নিয়ে বন্ড করে একটু তো দেখি। কার্বনের ইলেকট্রন প্যাটার্নটা কি? 1s2 2s2 2p2। আবার এক্সাইটেড স্টেটে কার্বনের ইলেকট্রন প্যাটার্ন কি হয়? 2s থেকে একটা ইলেকট্রন 2p তে উন্নীত হয়, ফলে 2s1 and 2p3। তাহলে কার্বনের কি কি তিনটে অরবিটাল আছে? 4টে অরবিটাল যেটা হয়েছে n = 3, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3, যোজ্যতা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 4, যোজ্যতা সমান 4। তো কি কি অরবিটাল ব্যবহার করছে কার্বন? s, px, py, pz। আচ্ছা, এই px, py, pz এর মধ্যে অ্যাঙ্গেল কত? তা তিনটি p অরবিটাল পরস্পর লম্ব, দ্যাট মিন্স অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে বাবু মিথেনের যদি কার্বন তিনটে বন্ড পি দিয়ে করে থাকে, হাইড্রোজেনের 1s এর সাথে কার্বনের পি ব্যবহার করে, তাহলে অ্যাঙ্গেল গুলো বন্ড অ্যাঙ্গেল কত পাওয়া উচিত ছিল? 90 ডিগ্রি। একটা তো মাঝখানে এস এর সঙ্গে হাইড্রোজেনের নাই এস করেছে, তিনটে তাহলে কি হওয়া উচিত ছিল?
90 ডিগ্রি। আর কি, তিনটে পি এর সাথে হাইড্রোজেনের বন্ড, তিনটে পি অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s এর বন্ড একটা এস এর সাথে, তাহলে বন্ড গুলো সমতুল্য হওয়া উচিত ছিল না। কিন্তু বাস্তবে আমরা কি কি পেয়েছি দেখি। পেয়েছি CH4 এর সকল বন্ধন সমতুল্য। কার্বনের মিথেনে যে কার্বনের 4টে CH বন্ড আছে, এগুলো ইকুইভ্যালেন্ট এনার্জির বন্ড। এক প্রতিস্থাপন যদি করি আমি একটাই আইসোমার পাই। এক প্রতিস্থাপন মানে CH4 এর আমি যে কোনো একটা হাইড্রোজেনকে বের করে যে কোনো একটা যদি পরমাণু দিই আমি একটাই আইসোমার পাবো, মিথাইল গ্রুপের যৌগ। আমার 4 রকম যৌগ পাই না, 4টে বন্ড আলাদা হলে 4 রকম যৌগ পেতাম। সকল বন্ধন সমতুল্য, সকল বন্ধন এনার্জির মান সমান। 2 নম্বর পয়েন্ট আমরা কি জানি, অ্যাঙ্গেল HCH এর মান 109 ডিগ্রি 28 মিনিট, কোথাও 109.5 ডিগ্রিও লিখে দেয়। তাহলে কেন বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না হয়ে 109 ডিগ্রি 28 মিনিট কেন? কেন সকল প্রকার বন্ধন সমতুল্য? এই প্রশ্নের উত্তরগুলোর জন্যই আমাদের একটা থিওরি আমরা নিই, সেটাকে আমরা বলছি হাইব্রিডাইজেশন থিওরি বা সংকরায়ন তত্ত্ব। আমি একটা ছোট গল্প বলি। থেকে 4টে সমান মাপের গোল কাটে, 4টে রুটি সমান করে দেয়। এক্সপার্ট তো? তার মানে এই 4টে আমাদের অসমান, আলাদা আলাদা আকৃতি, আলাদা আলাদা এনার্জির অরবিটাল ধরে নিলাম। এরা মিলিত হয়ে 4টে সমান শক্তি সমান আকৃতির অরবিটাল তৈরি করবে। তাহলে হাইব্রিডাইজেশন থিওরির আসল যে তত্ত্ব সেটা কি না, ফার্স্ট পয়েন্ট যেটা মনে রাখবো, AO, দ্যাট মিন্স অ্যাটমিক অরবিটাল, পারমাণবিক অরবিটাল গুলি পারমাণবিক যে অরবিটাল মিলিত হয়ে পারমাণবিক অরবিটাল গুলি মিলিত হয়ে সংকর অরবিটাল মানে হাইব্রিড অরবিটাল উৎপন্ন করে। পারমাণবিক অরবিটাল গুলি মিলিত হয়ে সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল উৎপন্ন করে। প্রথম পয়েন্ট হচ্ছে এটাই। দ্বিতীয় পয়েন্ট কি বুঝবো, যতগুলি AO পারমাণবিক অরবিটাল মিলিত হয় ততগুলি হাইব্রিড অরবিটাল উৎপন্ন হয়। তাহলে যতগুলি পারমাণবিক অরবিটাল মিলিত হবে ততগুলি হাইব্রিড অরবিটাল উৎপন্ন হবে, সংকর অরবিটাল ঠিক ততগুলোই উৎপন্ন হবে। যদি n সংখ্যক AO মিলিত হয় তাহলে n সংখ্যক HO তৈরি হবে। n সংখ্যক পারমাণবিক অরবিটাল যদি মিলিত হয় তাহলে n সংখ্যক হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এদের কি বৈশিষ্ট্য পাবো আমরা, প্রতি AO প্রতিটি সংকর অরবিটাল আকৃতি শক্তি আলাদা হলেও HO গুলি আকৃতি
এইচও গুলির আকৃতি এবং শক্তি একই হবে। তাহলে এও গুলির অ্যাটমিক অরবিটাল গুলোর আকৃতি এবং শক্তি আলাদা আলাদা হলেও হাইব্রিড অরবিটাল গুলোর আকৃতি এবং শক্তি একই হবে। এইচও গুলি নতুন কোণে মানে ত্রিমাত্রিক ক্ষেত্রে নতুন অ্যাঙ্গেল তৈরি করে এইচও গুলি ত্রিমাত্রিক ক্ষেত্রে নতুন দিকে বা নতুন কোণে নতুন অ্যাঙ্গেলে বিস্তৃত হবে বা বিন্যস্ত হবে। যেমন ধরো এস অরবিটাল গোলকের মতো, পি অরবিটাল ডাম্বেলের মতো। এখন ধরো একটা এস এবং একটা পি মিলিত হতে পারে, দুটো এস মিলিত হতে পারে, সরি ভুল বললাম, একটা এস একটা পি মিলিত হতে পারে, একটা এস এর সাথে দুটো পি মিলিত হতে পারে, একটা এস এর সাথে তিনটে পি মিলিত হতে পারে, একটা এস এর সাথে তিনটে পি একটা ডি দুটো ডি তিনটে ডি এইভাবে মিলিত হতে পারে। তাহলে যদি একটা এস এর সাথে একটা পি মিলিত হয় সেই ক্ষেত্রে দুটো এইচও তৈরি হবে। দেখো দুটি এও দুটি অ্যাটমিক অরবিটাল, হাইব্রিড অরবিটালও দুটো হবে। খেয়াল করো এস অরবিটাল বর্তুলাকার গোলকের মতো, পি অরবিটাল ডাম্বেল শেপ, হাইব্রিড অরবিটাল গুলো কিরকম হবে? এইরকম পজিটিভ, একটা দিকে লোবের ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যাবে, নেগেটিভ পার্টটা ছোট হয়ে যাবে, পজিটিভ পার্টটার দিকে ইলেকট্রন ঘনত্ব বাড়বে, নেগেটিভ পার্টটা ছোট। তাহলে দুটো যে এইচও তৈরি হবে দুটোই এরকম দেখতে। এখানে যদি তিনটে হয় তিনটে একই রকম দেখতে হবে, চারটে হলে চারটেই হবে, পাঁচটা হলে পাঁচটা হবে। ঠিক আছে, তাহলে এও গুলো মিলিত হলে এইচও তৈরি করে হাইব্রিড অরবিটাল। যতগুলো অ্যাটমিক অরবিটাল মিলিত হয় ততগুলো হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এও গুলোর আকার আকৃতি শক্তি আলাদা হলেও হাইব্রিড অরবিটাল গুলোর আকার আকৃতি এবং শক্তির মান একই হবে। হাইব্রিড অরবিটাল গুলো নতুন কোণে বিন্যস্ত হবে। এই অ্যাঙ্গেল গুলো ডিপেন্ড করবে কটা কি হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে, মানে কতগুলো অ্যাটমিক অরবিটাল কোন ধরনের অ্যাটমিক অরবিটাল মিলিত হয়েছে এবং হাইব্রিড অরবিটাল গুলোর সংখ্যা কতগুলো, তারা সাম্যভাবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কত ডিগ্রিতে বিন্যস্ত হবে। প্রথম সংকরায়নটা পড়ি, sp3 সংকরায়ন। এই নাম দেখেই বুঝতে পেরে যাব কটা কি অরবিটাল আছে। মনে রাখবে sp3 হাইব্রিড অরবিটাল, হাইব্রিডাইজেশন মানে হলো একটি এস প্লাস তিনটি পি। একটা এস অরবিটালের সাথে তিনটে পি অরবিটাল যদি মিলিত হয় তাহলে চারটি sp3 সংকর কক্ষক তৈরি হবে। কি বললাম? sp3 একটা এস তিনটে পি, তাহলে যতগুলি অ্যাটমিক অরবিটাল মিলিত হয় ততগুলি সংকর কক্ষক তৈরি হয়। তাহলে চারটে সংকর কক্ষক তৈরি হলো। এই চারটে হাইব্রিড অরবিটাল প্রত্যেকটি কেমন দেখতে? না প্রতিটি দেখতে এরকম ওই মেলার বেলুনের মতো, প্রত্যেকটা এইচও এরকমই দেখতে। sp3 চারটে, তাদের এবারে বিন্যাসটা কিরকম হবে? বিন্যস্ত। তাহলে sp3 এর বিন্যাসটা দেখি। চতুস্তলকীয় বিন্যাস। সাম্য অবস্থায় চারটি sp3 অরবিটাল পরস্পরের সাথে সর্বোচ্চ যে কোণটা তৈরি করতে পারে সেটা হলো 109 ডিগ্রি 28 মিনিট।
এই বিন্যাসটাকেই আমরা বলবো চতুস্তলকীয় বিন্যাস। চারটি sp3 এইভাবে বিন্যস্ত হবে, চারটে sp3 এর এটি বিন্যাস। অ্যাক্সিস গুলো দেখে বুঝতে পারছো, প্রথমে একটা ত্রিভুজের মতন করবে, মাঝখানটায় ঠিক সোজাসুজি না টেনে একদিকে একটু হেলিয়ে দেবে, আঁকাটা অনেক সোজা হবে। তাহলে চারটি sp3ho এর বিন্যাস। এই যে অ্যাঙ্গেলটা, এটার মান 109°28'। বোঝা গেছে? এর থেকে বেশি অ্যাঙ্গেলে, সমান চারটে অ্যাঙ্গেলে চারটে অরবিটাল অবস্থিত হতে পারবে না। ওরা যে অ্যাঙ্গেলটায় অবস্থিত হবে যেন ম্যাক্সিমাম ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের মান কম হয়। অরবিটাল গুলি সাম্যাবস্থায় এমন অ্যাঙ্গেলেই অবস্থান হবার চেষ্টা করবে যাতে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের মান কম হয়। এরপরে আমরা তো মিথেনের গঠনে আসি। sp3 হাইব্রিডাইজেশনের আদর্শ উদাহরণের মতন হচ্ছে মিথেন। কেন দেখি, তাহলে কার্বনের উত্তেজিত দশার ইলেকট্রন বিন্যাসটা আমি এখানে আঁকলাম। 1s2, ওটা কোর অরবিটাল, 2s1, 2px1, 2py1, 2pz1। এই 2s এবং 2p এর তিনটে অরবিটাল মিলিত হয়ে তৈরি করবে চারটি sp3 হাইব্রিড অরবিটাল। বেশ, চারটেই তো আকৃতি কেমন হয় জানি, এনার্জিও এদের সমান। এবারে আমরা যদি হুন্ডের প্রিন্সিপালটা ফলো আপ করি, হুন্ডস রুল, তাতে কি জানি, ইলেকট্রন ঘনত্ব গুলো সমানভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। চারটে যেহেতু সমান শক্তি, চারটেরই নাম sp3। চারটেই sp3, চারটেতে চারটে ইলেকট্রন একই অভিমুখে একটা একটা করে বসবে। ওকে, হাইড্রোজেনের ক্ষেত্রে কি আছে, 1s, প্রত্যেকটা হাইড্রোজেনের 1s1। তাহলে কি দেখতে পারি, প্রতিটা কার্বনের একটা করে sp3 এর সাথে প্রতিটা হাইড্রোজেনের একটা করে 1s অরবিটাল ফেস টু ফেস মুখোমুখি অভিলেপিত হয়ে CH একটা করে বন্ড গড়ে উঠবে। আমরা সেটাকে প্রথমে অরবিটাল মডেল আঁকবার চেষ্টা করব। মাঝে কার্বন, আমরা চারটে অ্যাক্সিস কে আগে টেনে নিই। শুরু থেকেই আঁকাটাকে অভ্যাস করবে, না হলে অরবিটালের নতুন নতুন ডিজাইন তৈরি হয়ে যাবে। কার্বনের চারটে sp3, হ্যাঁ, এটা sp3, এটা sp3, এটাও sp3, এটাও sp3। কার্বনের চারটে sp3 অরবিটাল, প্রত্যেকটাতে একটা করে মাত্র ইলেকট্রন আছে এবং প্রতিটা হাইড্রোজেনের 1s এর সাথে মুখোমুখি ওভারল্যাপে যুক্ত হবে। কিভাবে না, প্রত্যেকটার সাথে হাইড্রোজেনের 1s অরবিটাল ফেস টু ফেস ওভারল্যাপ হওয়া ছাড়া তো সাইড ওয়াইজ ওভারল্যাপ হওয়ার কোনো উপায় নেই। তাহলে প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, ফেস টু ফেস ওভারল্যাপ হবে। হাইড্রোজেনের 1s প্রতিটাই কি না, হাইড্রোজেনের 1s এর সাথে কার্বনের sp3 অরবিটালের মুখোমুখি ওভারল্যাপ হলো। তাহলে চারটি sp3s অরবিটালের সিগমা বন্ড চারটে তৈরি হলো। তাহলে আমরা কি পেলাম, মাঝে কার্বন আছে, এদিকে একটা CH সিগমা বন্ড,
CH এর একটা এখানে আমার তাহলে এইদিকে একটা কার্বনের CH সিগমা বন্ড, এখানে একটা কার্বনের CH সিগমা বন্ড, এদিকে একটা কার্বনের CH সিগমা বন্ড, এই দিকে একটা কার্বনের CH সিগমা বন্ড, এটা পেলাম। এখন প্রশ্ন করতে পারো যে এটাকে চতুস্তলকীয় বিন্যাস আমরা কেমন করে বলতে পারি, তাই তো? আমাকে একটু ড্রয়িং করতে দাও এটাকে। আমরা যদি প্রত্যেকটা পরমাণুকে এইভাবে আমরা কানেক্ট করে দিই, অবশ্যই 2-3টে রঙের পেন নিয়ে বসবে, ছবিটা দেখবে খাতায় বেশ সুন্দর দেখতে তৈরি হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটি চতুস্তলকের মধ্যবিন্দুতে কার্বন অবস্থিত, চারটি শীর্ষবিন্দুতে চারটি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে মিথেন হলো sp3 হাইব্রিডাইজেশনের একটি আদর্শ উদাহরণ। এক্ষেত্রে চারটি সংকর অরবিটালই বন্ধন গঠনে ব্যবহার হয়, চারটেই সংকর অরবিটালই বন্ধন গঠনে ব্যবহার হয়। তাহলে এখান থেকে আমরা সেই প্রশ্নগুলো যেগুলো আগে তুলে রেখেছিলাম তার উত্তরগুলো নিয়ে নিই। কেন মিথেনের সবকটি CH বন্ধন সমতুল্য? তার কারণ হাইব্রিডাইজেশন তত্ত্ব থেকে মিথেনের গঠন দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে চারটি CH বন্ধন আসলে চারটি একই প্রকার sp3 1s সিগমা বন্ডিং, তাই মিথেনের চারটি বন্ধনই সমতুল্য। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, বন্ড অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি না হয়ে 109 ডিগ্রি 28 মিনিট কেন? না, এক্ষেত্রে পিওর অ্যাটমিক অরবিটাল কার্বন ব্যবহার করে না, কার্বন sp3 হাইব্রিড অরবিটাল ব্যবহার করে। ওই sp3 হাইব্রিড অরবিটালগুলির অভ্যন্তরীণ কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট, তাই HCH অ্যাঙ্গেলের মান হলো 109 ডিগ্রি 28 মিনিট। আশা করি আমাদের ওই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি। এছাড়াও অন্যান্য অনেক পরমাণুতে sp3 সংকরায়নের উদাহরণ আমরা পাবো, একটা একটা করে সেই উদাহরণগুলো দেখি। এরপর আমরা নাইট্রোজেন পরমাণু যদি sp3 সংকরায়নের এক্সাম্পল দেখি, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 আর যোজ্যতা কক্ষটা হচ্ছে 2s2 2px1 2py1 2pz1। এক্ষেত্রে 2s এবং 2p এর তিনটি অরবিটাল, মোট চারটি অরবিটাল নিয়ে চারটি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এই চারটি sp3 অরবিটালে মোট ইলেকট্রন কটি? না 5টি। তাহলে আমরা বসিয়ে দিলে প্রথমে চারটেতে একটা একটা করে বসাবো সমশক্তি সম্পন্ন, তারপরে বিপরীত অভিমুখে বসাবো। তাহলে একটা sp-তে দেখছি এক জোড়া থাকছে আর তিনটেতে থাকছে একটা করে। তাহলে এই তিনটে ব্যবহার করেও কি করবে? তিনটে সমযোজী বন্ধন তৈরি করবে আর এটা লোন পেয়ার হয়ে যাবে। আমরা তো আগেই পড়েছি কেমন ভাবে sp3 অরবিটালের অরবিটাল গুলো বিন্যস্ত হয়। না এরা চতুস্তলকীয় বিন্যস্ত হবে, নাইট্রোজেন পরমাণুটা মাঝখানে থাকবে। আমার সাথে সাথে আঁকো তোমরাও। এই হচ্ছে দেখো তাদের অ্যাঙ্গুলার বিন্যাস, একটা অরবিটালে একটা জোড়া আছে আর বাকিগুলোতে একটা করে রইলো। এবারে যদি আমরা NH3 এর এক্সাম্পলটা নিই, তাহলে নাইট্রোজেনের তো sp3 অরবিটাল গুলো এগুলো সব হচ্ছে sp3, আর হাইড্রোজেনের ক্ষেত্রে সেই 1s1
তাহলে নাইট্রোজেনের এক একটা sp3 অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s অরবিটাল ফেস টু ফেস ওভারল্যাপ হবে। এটাই জোড়া, তাহলে এটাই বন্ড করবে না। একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটোই ইলেকট্রন থাকতে পারে, তার বেশি নয়। অলরেডি ওখানে দুটো আছে। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর নাইট্রোজেনের একটা ইলেকট্রন নিয়ে জোড়াগুলো, হাইড্রোজেনের 1s, হাইড্রোজেনের 1s, নাইট্রোজেনের sp3। তাহলে এখানেও দেখতে পাচ্ছি কি sp3 s সিগমা বন্ড। তাহলে তিনটি সিগমা বন্ড আছে। কি সিগমা বন্ড? NH সিগমা বন্ড। বিন্যাসটা কিরকম তাহলে দেখি আমরা। মাঝখানে নাইট্রোজেন, এখানে একটা, এদিকে একটা, এদিকে একটা, ওপরের দিকে আছে আমার লোন পেয়ারটা, তাই তো। এবারে আমরা যদি বন্ডিং অ্যাটম গুলোকে আমরা জুড়ে দিই, তাহলে এদিকে তো আমার কোনো পরমাণু নেই, লোন পেয়ারটা, তাহলে এদিকে আমরা বাড়লো না। তাহলে লোন পেয়ার মনে রাখবে হাইব্রিডাইজেশন গঠনে অংশগ্রহণ করলেও জ্যামিতিক আকৃতিতে অংশগ্রহণ করে না। আমরা একটা নতুন পয়েন্ট পেয়ে গেলাম। কি পেলাম? লোন পেয়ার সংকরায়নে অংশ নিলেও জ্যামিতিক আকৃতিতে অংশ নেয় না। এই গঠনটা কিরকম হলো? পিরামিডের মতো, তাই না? তাহলে NH3 এর গঠনটা আমরা বলবো পিরামিডাকৃতি, পিরামিডাকৃতি বা PY পিরামিডাল, সংক্ষেপে বলে PY পিরামিডাল, পিরামিডাকৃতি বা PY পিরামিডাল। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4। এবারে 2s আর 2p মিলে চারটে অরবিটাল নিয়ে যদি sp3 হাইব্রিডাইজেশন করে, তাহলে চারটি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হবে। চারটে sp3 হাইব্রিড অরবিটাল হবে। অক্সিজেনটা মাঝখানে ধর সেন্ট্রাল অ্যাটম হিসেবে রইলো অক্সিজেন। এবার চারটে sp3 তে ইলেকট্রন ডেনসিটির বিন্যাসটা কিরকম? sp3 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 sp3। তার মোট ইলেকট্রন কটা? 2 4 6, এই সরি 2 2 4 5 6টা। চারটেতে ছটাকে দেওয়া হবে কি করে? 1 2 3 4 5 6। তাহলে দুটো sp3 তে জোড়া জোড়া, দুটো sp3 তে জোড়া জোড়া, একটা একটা দুটোই, তাহলে বন্ড তৈরি করবে দুটো দিয়ে, আর দুটোই লোন পেয়ার থাকবে। তাহলে দেখে নিই। চারটে sp3 অরবিটাল অক্সিজেনের, হ্যাঁ, দুটোতে জোড়া আকারে দেবো আমরা, দুটো একক ইলেকট্রন থাকবে, আর এই একক গুলো নিয়েই ও বন্ড করতে পারবে। সব থেকে কমন এক্সাম্পলটা আমরা বলি H2O। আমরা তো এরকম এরকম পড়ে দিয়েছি নিচু ক্লাসে, হ্যাঁ। তাহলে দেখি কি দেখতে পাচ্ছি, অক্সিজেনের sp3 এর সাথে হাইড্রোজেনের 1s, না অন্য আরো যোগ্য আছে। আমরা তো ধীরে ধীরে জটিলতায় যাব, সব সময় তো আমরা স্টেপ বাই স্টেপ। তাহলে হাইড্রোজেনের একটা 1s এর সাথে একটা ওভারল্যাপ হলো, sp3 1s সিগমা। হাইড্রোজেনের
আর একটা 1s এর সাথে আর একটা সিগমা হয়ে গেল। তাহলে কি পেলাম? অক্সিজেনের জলের গঠনটা হচ্ছে এরকম, অক্সিজেন দুটো অ্যাকচুয়ালি ওইচ বন্ড হলো, এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার। তাহলে দেখো গঠনটা কি আর চতুস্তলকীয় পেলাম? গঠনটা কিন্তু আর চতুস্তলকীয় পেলাম না, গঠনটা কি হয়ে গেল? অ্যাঙ্গুলার, কৌণিক গঠনাকৃতি। অনেক জায়গায় বলে ভি শেপ, উল্টানো ভি এর মতোই দেখতে, ভি শেপ, অথবা এটাকে আমরা বলবো কৌণিক গঠনাকৃতি। কৌণিক গঠনাকৃতি, কৌণিক, বোঝা গেছে? শেপটা হচ্ছে কি না কৌণিক, অ্যাঙ্গুলার। ওকে, তাহলে আমরা একটা আজকে জিস্ট করে দিই, আজকের ক্লাসটা থেকে আমরা একটা সংক্ষিপ্ত রূপ বার করি। মনে রাখবে sp3 হাইব্রিড অরবিটাল 4, হাইব্রিড অরবিটাল 4টে, লোন পেয়ার ইকুয়ালস টু 0, তাহলে গঠনাকৃতি হবে চতুস্তলকীয়। এক্সাম্পল CH4, CCl4, CBr4 ইত্যাদি। লোন পেয়ার ইকুয়ালস টু 1, গঠনাকৃতি পিরামিডীয়। পিরামিডীয়। এক্সাম্পল NH3, PH3 ইত্যাদি। লোন পেয়ার ইকুয়ালস টু 2, কৌণিক বা ভি শেপ, অ্যাঙ্গুলার বা ভি শেপ। এক্সাম্পল H2O। সব সময়তেই খাতা কলম নিয়ে বসে অভ্যাস করবে, মুখস্থ করবে না। আমি যেমন লিখে লিখে পড়ছি, তোমরাও তো এভাবেই লিখে লিখে পড়বে। H2S। ওকে, অ্যান্ড লোন পেয়ার ইকুয়ালস টু যদি 3 হয়, তাহলে হবে লিনিয়ার, সরল রৈখিক। HCl। ওকে, আজকে আমরা পড়লাম, আজ এই পর্যন্তই। অভিলেপন তত্ত্ব, শঙ্করায়নের sp3 শঙ্করায়নের বেশ কিছু এক্সাম্পল পড়লাম। পরের দিন থেকে sp2, sp, sp3d, sp3d3, d2 ইত্যাদি গুলি আমরা পড়বো।